গুলি করে আন্দোলন দমনের চর্চা বন্ধ করতে হবে, প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার করতে হবে জরুরি ভিত্তিতে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এতে বলা হয়, চিকিৎসা খাত এখনো নিপীড়ক সিন্ডিকেটের হাতে জিম্মি। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা হচ্ছে না, আহত কর্মজীবীদের পুনর্বাসনেরও অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে দাবি তাদের। জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী জনতার চিকিৎসা ও পুনর্বাসন শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে লড়াকু ২৪ নামের একটি সংগঠন। অভ্যুত্থানের সময় আহত মিজানুর রহমান জানান, গুলিতে তার ডান চোখ নষ্ট হয়ে গেছে, বাম চোখেও ঝাপসা দেখেন। ৫ আগস্ট পল্লবী থানার সামনে সংঘর্ষে ছররা গুলিতে ক্ষতবিক্ষত হয় তার ২ চোখ। অনেকেই আমাদের মতো আছে যাদের চলার মতো অবস্থা নেই, বাচ্চাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, তাদের খাবার দাবার বন্ধ হয়ে গেছে, আর্থিক সহযোগিতা পাচ্ছে না অনেক জায়গা থেকে, সেটা যেন ওনারা ভালো করে। রানী ইসলামের স্বামী ১৮ জুলাই অফিস শেষে বাড়ি ফিরছিলেন। মিরপুর ১২ নম্বরের কাছে সংঘর্ষের মুখে পড়েন। তার মেরুদণ্ড মারাত্মকভাবে জখম হয়। ২ মাস ধরে চলছে চিকিৎসা। দেশবাসী সরকারের কাছে আমার আবেদন যে আমার সংসারের সমস্ত দায়িত্ব যেন তারা নেন। আইয়ুব আলী যাত্রাবাড়ি প্রতিরোধে সক্রিয় ছিলেন, নিজেও আহত হন। এক একটা নার্স এক একটা পেশেন্টের সাথে যে ধরনের আচরণগুলো করত, যদি আপনারা সেখানে উপস্থিত থাকতেন তাহলে আপনারা বলতেন যে আপনারা কি স্বাধীন দেশে আছেন নাকি কোন দেশে আছেন। লড়াকু ২৪-এর দাবি, রাজধানীর ৪টি হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে আহত আছেন ৩৩ জন শিক্ষার্থী ও ৬৪ জন শ্রমজীবী। এদের বেশিরভাগই সুচিকিৎসা পাচ্ছে না। আশ্বাস দেওয়ার মধ্য দিয়ে কালক্ষেপণের একটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত নীতির পথে চলেছে সরকার, সেটা আর এক মুহূর্তের জন্য যেন সেই পথে সরকার না হাঁটে। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, গুলি করে আন্দোলন দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে। কতগুলোই বা পরিবার, ২০, ২৫, ৩০, ৩৫ হাজার পরিবার। আমরা চাইলে প্রত্যেকে কি এক একটা পরিবারের দায়িত্ব আমরা কি নিতে পারবো না, সেটি ভাববার কথাও আমি আহ্বান জানাবো। শুধুমাত্র যাতে বিষয়টা একান্তভাবে মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ইত্যাদি না থাকে। শুধু রাজধানী নয়, আন্দোলনে সারা দেশে আহত নিহতদের তালিকা দ্রুত তৈরি করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান তারা। পরিবারের সঙ্গে ১ থেকে ২ জন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হোটেল কর্মচারী মোহাম্মদ সিয়াম সর্দার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠান। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই আব্দুর রহমান আসামিদের কারাগারে রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষ জামিন চাইলে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। দুপক্ষের যুক্তিতর্ক শেষে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। রোববার রাতে আওয়ামী লীগ সরকারের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গেল ১২ সেপ্টেম্বর নিহত সিয়াম সর্দারের বাবা সোহাগ সর্দার বাদী হয়ে ১১৪ জনের নামে মামলা করেন। দেশে মানুষ যাতে শান্তিতে বসবাস করছে, মানুষের মুখে যে হাসি ফুটে উঠেছে সেটা তারা নিঃস্বাত করে দেওয়া তারা ষড়যন্ত্র করবে। সেই জন্য শান্তি শৃঙ্খলা তারা বিঘ্নিত করবে। এজন্য তাদের জামিন তাদের নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হোক। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করেন। সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। বিগত ১০ বছরে তিনি এলাকায় উন্নয়ন না করে দেশে বিদেশে একাধিক গাড়ি করেছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া নির্বাচনের হলফনামা অনুযায়ী তার সম্পদ বেড়েছে ৬০ গুণ। এসব নিয়ে এলাকায় চলছে গুঞ্জন। সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ২০১৪ ও ২০১৮ সালে ২ বার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হন। স্থানীয়রা বলছেন, সংসদ সদস্য বা মন্ত্রী হওয়ার পর তিনি এলাকার কোনো উন্নয়ন করেননি। তবে দেশে বিদেশে বাড়ি করেছেন। কোনো আয়ের খাত না থাকলেও স্ত্রী সন্তানের নামে রয়েছে প্রচুর পরিমাণ সম্পত্তি। উনি তো আসলে সাধারণ টাকা পয়সা ছিল না। আজকে উনি দেশে বিদেশে বাড়ি ঘর করেছেন, উনি অনেক ঢাকাতে প্লাট করেছেন, কিন্তু এই সোনারগাঁয়ের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। উনি যে সম্পদগুলা করছে আমাদের নিজ এলাকায় করেন নাই, হবিগঞ্জের ভিতরেও করেন নাই, ঢাকার ভিতরে নাই। উনি সবগুলা দেশের বাহিরে নেই, অস্ট্রেলিয়ায় যে সম্পদের পাহাড়গুলা করছে তা আমরা শুনে আশ্চর্যজনক হয়ে গেছে। বিগত নির্বাচনের হলফনামা অনুযায়ী সম্পদ বেড়েছে ৬০ গুণ। এখন রাষ্ট্রের দায়িত্ব
তদন্ত করে বের করা যে কি পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ এই অ্যাডভোকেট মাহবুব আলী সাহেবের মাধ্যমে তছরূপ হয়েছে। যদি রাষ্ট্রীয় সম্পদ তছরূপ হয়ে থাকে, নিয়মের বেশি সম্পদ যদি ওনার বৃদ্ধি পাইয়া থাকে, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত। সবশেষ নির্বাচনী হলফনামায় মাহবুব আলীর মোট বার্ষিক আয় ৩৬,১৮,০০০ টাকা, সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৪,৮৪,০০,০০০ টাকা, আর নির্ভরশীলদের নামে ব্যাংকে দেখানো হয় ১,৬৭,০০,০০০ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারত যাওয়ার পথে আটক ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত সহ ৪ জনকে ঢাকায় আনা হচ্ছে। সোমবার ভোর ৬টায় ধোবাউড়ার দক্ষিণ মাইজপাড়া সীমান্ত এলাকায় একটি প্রাইভেট কার থেকে তাদের আটক করা হয়। অন্য ২ জন হলেন ৭১ টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান ও প্রাইভেট কারের চালক সেলিম। ধোবাউড়ার থানার ওসি চান মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ভারত সীমান্তবর্তী এলাকায় স্থানীয়রা তাদের আটক করে, পরে পুলিশের কাছে সোপর্দ করা হলে তাদের হেফাজতে নেওয়া হয়। এ সময় তাদের বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করা হয় বলে জানান তিনি। একাত্তর টিমের ২ জন সাংবাদিক বাংলাদেশ থেকে পলায়ন করে ইন্ডিয়া যাওয়ার পথে দুয়ারা থানার পুলিশ ওদের হাতে ধরা পড়ে। আমরা ঊর্ধ্বতন অফিসকে জানাইছি, আমাদের যে পুলিশের ঊর্ধ্বতন অফিস আছে ওনারা ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে যেহেতু একটা টিম পাঠাইছে, তাহলে ওনারাই ভালো জানে কিভাবে আইনগত ব্যবস্থা নেবে, কিভাবে প্রসিকিউট করবে। অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে জনগণ মানবে না, তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, নির্বাচিত সরকারই ঠিক করবে কি সংস্কার হবে। সোমবার সকালে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল। এতে বক্তারা এমন সংসদের নানা দিক নিয়ে আলোচনা করেন। এ সময় নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাব কিংবা অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকার আলোচনাকে নতুন চক্রান্ত বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে কিছু দল ও সংগঠনের মনোভাবের কথাও তুলে ধরেন বিএনপি মহাসচিব। বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। একটি পত্রিকায় দিয়েছে একটা জরিপের বরাদ দিয়ে, এই জরিপ কারা করেছে আমি ঠিক করতে পারবো না, নাম দিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক, কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না। বিএনপি মহাসচিব বলেন, জরুরি সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের বিষয়ে মনোযোগ দিতে হবে। একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হতে হবে। সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে? অনেক প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে আমরা বিশ্বাস করি। প্রশাসন থেকে ফ্যাসিস্টদের সমর্থক, দোসর ও মদতদাতাদের সরাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের শাসন আমলে গত 15 বছর প্রশাসনে বঞ্চনার শিকার কর্মকর্তাদের ক্ষতিপূরণ দেবে সরকার। আগামী 3 মাসের মধ্যে 2009 থেকে 2024 আগস্ট পর্যন্ত বঞ্চিতদের তালিকা চূড়ান্ত করবে বাছাই কমিটি। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। আওয়ামী লীগের সরকার পতনের পর 15 বছর ধরে পদবঞ্চিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষতিপূরণের দাবি ওঠে। এসব দাবির যৌক্তিকতা বিবেচনায় নিয়ে দ্রুত সুরাহা করার জন্য উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এর অগ্রগতি জানাতে সরকারি ছুটির দিনেও নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জনপ্রশাসন সচিব জনাব জাকির আহমেদ খান, ফরমার ফাইন্যান্স সেক্রেটারি, অলসো হি ওয়াজ দি অল্টারনেটিভ এক্সিকিউটিভ অফ ওয়ার্ল্ড ব্যাংক। তাকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এই কমিটিটার নাম হলো, আপনাদের স্পেসিফিক বলি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায়
চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা ও নিষ্পত্তির লক্ষ্যে কমিটি। এই কমিটিকে টিওআর হিসেবে 3 মাস সময় দেওয়া হয়েছে এবং এই কমিটির সাথে আরও 4 জন কর্মকর্তাকে দেওয়া হয়েছে, তারা অতিরিক্ত সচিব লেভেলের 4 মন্ত্রণালয়। যারা চাকরিতে আছেন তাদের ক্ষেত্রে এ সুযোগ প্রযোজ্য হবে না। 2009 সাল থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত বঞ্চনার শিকার হওয়া কতজন এ পর্যন্ত ক্ষতিপূরণ প্রত্যাশী সে ধারণাও দেন সচিব। 2500 যে আমাদের দীর্ঘ 16 বছরে বঞ্চিত, ইনক্লুডিং মি, এই এদের নিয়ে কোন পিরিয়ড 2009 সাল থেকে 4 আগস্ট 2024 এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি, তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করবে কাকে কোন জায়গায় নেওয়া যায়। এবং এটাকে বলে আমাদের যারা চাকরি চলে গেছেন, চাকরি করে বিদায় নিয়েছেন, শুধুমাত্র তাদের জন্য, যারা চাকরিতে আছেন তাদের জন্য এটা কোনো বিষয় না। বেশিরভাগ কর্মকর্তাকেই আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস সরকারের। আর চাকরিতে কারা ফিরতে পারবেন সে বিষয়টি নিশ্চিত করবে কমিটি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যে ঐক্যের মাধ্যমে পরিবর্তন এসেছে সেই ঐক্য ধরে রাখতে হবে এমন আহ্বান জানিয়েছেন বাংলাদেশে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে টাঙ্গাইলে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান, বলেন স্বৈরশাসনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। এদিকে সকালে মুন্সিগঞ্জে দলটির ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের আওয়ামী লীগ উস্কানি দিচ্ছে আর ফ্যাসিবাদের বিদেশি বন্ধুরা প্রতি বিপ্লবের ইন্ধন দিচ্ছে। এসব অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও শহীদ পরিবারকে সহায়তা দেওয়া হয়। যে স্বৈরশাসনের বিরুদ্ধে আমাদের এই আওয়াজ উঠেছিল, আন্দোলন হয়েছিল, কোন অবস্থায় এমন আর একটা স্বৈরশাসন কখনো যেন বাংলাদেশে ফিরে না আসে, তার ব্যাপারে আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে। সভ্যতা এই দেশ, এই জাতির বিনির্মাণে 15-20 বছরের ফ্যাসিবাদী শাসনের হাত থেকে তাদের জীবন দিয়ে, রক্ত দিয়ে তারা এই জাতিকে উদ্ধার করেছে। আমাদের মুক্তি এবং স্বস্তির জন্য তারাই হচ্ছে গৌরবের অংশীদার। সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিবসটি উপলক্ষে বিভিন্ন জেলায় বর্ণাঢ্য জশ্নী জুলুস হয়েছে। ব্যানার ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন লাখো মুসল্লি। এছাড়াও নবীর জীবনে নিয়ে আলোচনা, দেশ ও জাতির শান্তি কামনায় মসজিদে মসজিদে হয় বিশেষ মোনাজাত ও দোয়া। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের 16 শহরের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়। পরে 16 শহর ও জিএসি মোড় ঘুরে সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয় দেশের বৃহত্তম জশ্নে জুলুস। দিবসটি উপলক্ষে শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে বর্ণিল সাজসজ্জার পাশাপাশি নেওয়া হয় কড়া নিরাপত্তা। রাসূল পৃথিবীতে না আসলে আমরা পৃথিবীতে আসতাম না, কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি হতো না, যার কারণে আমরা এই দিনটাকে খুব সুন্দরভাবে আমরা উদযাপন করতে যাচ্ছি। আমাদের জন্য সবচেয়ে সকল ঈদের সেরা ঈদ এবং এই ঈদের সারা দেশবাসীকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। রাজশাহীতে যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপন হয় ঈদে মিলাদুন্নবী। সকালে সফুরা দরবার শরীফ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকলে ভাইয়েরা মিলে একত্রিত হয়ে যে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে পারছি, সেজন্য আমরা অনেক আনন্দিত। সিলেটে গাউসিয়া কমিটির উদ্যোগে একটি জশ্নে জুলুস বের হয়। পরে একটি মাদ্রাসায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদুন্নবী হয়েছে বলে আমরা রমজান শরীফ পেয়েছি, ঈদ উল ফিতর পেয়েছি, ঈদ উল আজহা পেয়েছি। নারায়ণগঞ্জে বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে জশ্নে জুলুস বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দেশ ও জাতির শান্তির কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতি বছরে নেয় এবারও নারায়ণগঞ্জে আনন্দ মিছিল উদযাপন করছেন। একমাত্র রসুলে পাকের মহান আদর্শে আদর্শিত হয়ে, রসুলে পাকের রঙে রঙিন হয়ে বাংলাদেশকে একটি সুন্দর দেশে পরিণত করি। মুন্সিগঞ্জে দাওয়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে জশ্নে জুলুস বের হয়। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও রংপুর, নীলফামারী, নোয়াখালী, চাঁদপুর, নরসিংদী ও খাগড়াছড়িতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপন হয় ঈদে মিলাদুন্নবী। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে
সঞ্জিত বিশ্বাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। জেলা পুলিশ সুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় অন্য কারো সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে জেলার ভাঙা বাজারে হরি মন্দির ও কালী মন্দিরে একটি প্রতিমার কিছু অংশ ভাঙচুরের খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে যান পুলিশ সুপার আব্দুল জলিল সহ অন্য কর্মকর্তারা। সে সময় ঘটনাস্থলের সামনে থেকে সঞ্জিত বিশ্বাস নামে একজনকে আটক করা হয়। তিনি একবার বাংলা একবার হিন্দি ভাষায় কথা বলেন। তিনি নিজেকে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বাসিন্দা বলে জানায়। এ বিষয়ে ভাঙা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে সঞ্জিতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি পরিকল্পিত কিনা খতিয়ে দেখা হচ্ছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতার স্বার্থেই ঢাকা দিল্লির সুসম্পর্ক চায় যুক্তরাষ্ট্র। সেজন্যই বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের মধ্যে যে অস্বস্তি তৈরি হয়েছে তা দূর করতে দুতিয়ালি করছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সম্প্রতি তার দিল্লি সফরকে এভাবেই মূল্যায়ন করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভূ রাজনৈতিক পরিকল্পনায় ইন্দো প্যাসিফিক কৌশলকে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। ৩০ বছর ধরে এই অঞ্চল ঘিরে কূটনৈতিক কৌশল সাজাচ্ছে দেশটি। বিশ্লেষকদের মতে এই অঞ্চলে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর জন্য ওয়াশিংটন যে ঘোষণা দিয়েছে তার মূল লক্ষ্য ইন্দো প্যাসিফিকে চীনের প্রভাব ঠেকানো। আর এক্ষেত্রে বাংলাদেশ ও ভারতকে সমানভাবে পাশে চায় যুক্তরাষ্ট্র। তাই ঢাকা দিল্লি সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন। ডোনাল্ড লু নিশ্চয়ই কোনো মেসেজ দিল্লি থেকে নিয়ে এসেছেন বাংলাদেশে, এবং বাংলাদেশের কোনো মেসেজ নিশ্চয়ই তিনি দিল্লির কাছে পৌঁছে দেবেন, যার মধ্য দিয়ে তিনি চাচ্ছেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কটা স্মুথ থাকুক। এই সম্পর্ক যদি স্মুথ না থাকে তাহলে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের যে পলিসি, সেই পলিসিগুলোকে প্রফিট করা আমেরিকার জন্য একটু ডিফিকাল্ট। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী সপ্তাহে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইডলাইন বৈঠক নিয়ে ঢাকার প্রস্তাবে এখনো সাড়া দেয়নি দিল্লি। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের সেতু বন্ধনের কাজটি করতে পারে বাইডেন প্রশাসন। দুই হেড অফ দ্য গভর্নমেন্টের মধ্যে যদি একটু সম্পর্ক তারা তৈরি করে দিতে পারে, এবং সেই জায়গাটা আমার মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র অনেকটাই যে মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে কাজ করার চেষ্টা করছে। মার্কিন প্রেসিডেন্ট যখন ইউএন জেনারেল অ্যাসেম্বলির বৈঠকে যান, সাধারণত উনি কোনো দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন না। যদি দুই পক্ষের স্কেডিউল মেলে তাহলে হয়তো সেখানে দেখা হওয়ার একটা সম্ভাবনা আছে। তাদের মতে মিয়ানমারের পর ইন্দো প্যাসিফিকের অন্য অঞ্চল অস্থিতিশীল হলে যুক্তরাষ্ট্রের জন্য হিতে বিপরীত হতে পারে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতির সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। সাথে থাকুন।